হোপফুলি তোমরা সবাই বাসায় খুব ভালো আছো এবং তোমরা বাসায় বসে তোমাদের সময়গুলোকে ঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করছো এবং পড়াশোনা করছো। তোমাদের আজকে ফিনান্স সেকেন্ড পেপারের 11 নম্বর অধ্যায় সম্পর্কে একটু জানানো হবে এবং এই চ্যাপ্টারটা হলো যে তোমাদের জীবন বীমা, দ্যাট মিন বিমার দ্বিতীয় চ্যাপ্টার, লাইফ ইন্স্যুরেন্স। আসো আমরা জীবন বীমা কি জেনে নিই। জীবন বীমা তোমরা দেখতেই পাচ্ছ, জীবন বীমা বলতে মানুষের জীবন সংশ্লিষ্ট বিপদের ঝুঁকির বিপক্ষে সম্পাদিত বীমা চুক্তিকেই বলা হচ্ছে জীবন বীমা। দ্যাট মিন মানুষের জীবনে যে ধরনের ঝুঁকি হতে পারে, লাইক এস মৃত্যু, বার্ধক্য, পঙ্গুত্ব, অসুস্থতাজনিত যে কোনো সমস্যা বা শিক্ষাজনিত সমস্যা, বিবাহজনিত সমস্যা, সকল সমস্যার অ্যাগেনস্টে যখনই আমরা কোনো বীমা করব এবং বীমাতে চুক্তিবদ্ধ হব তখন তাকে আমরা বলবো জীবন বীমা। জীবন বীমার বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখে নাও। এখানে জীবন বীমার বৈশিষ্ট্য প্রথমটা বলছে যে অবশ্যই এটা মানব জীবনের সাথে সংশ্লিষ্ট হতে হবে এবং এই চুক্তিটা হবে অবশ্যই নিশ্চয়তার চুক্তি এবং নিজের জীবন এবং নিজের প্রয়োজনীয় মানুষজনের জীবন ছাড়া আমরা অন্য কারো উপরে বীমা করতে পারবো না। অবশ্যই সৎ বিশ্বাস বজায় রাখতে হবে এবং এর মাধ্যমে সঞ্চয় ও বিনিয়োগ নিশ্চিত করা সম্ভব। যাকে মনোনয়ন করা হবে তার বহির্ভূত অন্য কারোকে জীবন বীমার অর্থ হস্তান্তর করা হবে না এবং এই বীমাটা যদি তুমি কন্টিনিউ করতে না পারো তখন একটা নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়ামের অর্থ তুমি ফেরত পাবা, যেটাকে বলা হচ্ছে সমর্পণ মূল্য। এবং সর্বশেষ বলা হচ্ছে মৃত্যু হার পঞ্জিকা, যার উপর ভিত্তি করে জীবন বীমার প্রিমিয়াম নির্ধারণ করা হয়। দেখো, জীবন বিমাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। এক তো বিমাপত্রের মেয়াদের ভিত্তিতে জীবন বিমাকে ভাগ করা হয়েছে অনেকগুলো ভাগে। তারপরে বিমা সালামি পরিশোধের ভিত্তিতেও আমরা দেখতে পাবো যে জীবন বিমাপত্রকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। বিমা গ্রহীতার সংখ্যার ভিত্তিতে, দ্যাট মিন কয়জন মিলে বিমা করতে পারবে তার উপর ভিত্তি করে জীবন বিমাকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা হবে। বিমা দাবি পরিশোধের ভিত্তিতে, দ্যাট মিন ক্ষতিপূরণ আমরা যেটা রিসিভ করব আফটার ম্যাচুরিটি তার ভিত্তিতেও জীবন বিমাপত্রকে কয়েকটি নির্দিষ্ট ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আসো আমরা প্রথমেই দেখে আসি বিমাপত্রের মেয়াদের ভিত্তিতে জীবন বিমাকে কয় ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট অফ অল, মেয়াদি বিমাপত্র। মেয়াদি বিমাপত্রতে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য যদি বিমা করা হয় তখন সেটাকে বলা হবে মেয়াদি বিমাপত্র। তার মধ্যে প্রথমটা সাধারণ মেয়াদি বিমাপত্র, যেটাতে বলা হচ্ছে যে যদি তুমি বেঁচে থাকো আর মরে যাও, একটা বিমাপত্র যদি তুমি করে ফেলো তখন অবশ্যই একটা সার্টেন পিরিয়ড পরে তুমি হলো যে তোমার ক্ষতিপূরণ রিসিভ করবা। বিশুদ্ধ মেয়াদি বিমাপত্র বলা হচ্ছে একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত যেই মেয়াদে বিমা করা হয়েছে ওই সময়ের মধ্যে যদি তুমি মরে যাও তাহলে তুমি বিমার ক্ষতিপূরণ পাবা না, এক্সেপ্ট দ্যাট তুমি যদি বেঁচে থাকো তাহলে একটা সার্টেন পিরিয়ড পর তুমি তোমার অর্থ ক্ষতিপূরণ ফেরত পাবা। যৌথ জীবন মেয়াদি বিমাপত্র বলা হচ্ছে যে একজনের বিমা না করে যদি একাধিক পার্সনের বিমা করা হয় তখন সেটাকে বলা হবে যৌথ জীবনের বিমাপত্র। শিক্ষাভিত্তি বিমাপত্র বলা হচ্ছে যদি শিক্ষার উদ্দেশ্যে কোনো বিমা করা হয় তখন সেটাকে বলা হবে শিক্ষাভিত্তি বিমাপত্র। এবং বহুমুখী উদ্দেশ্য সম্পন্ন বলা হচ্ছে মৃত্যু, পঙ্গুত্ব, অসুস্থতা, বেকারত্ব, সন্তানের লেখাপড়া, মেয়ের বিবাহ ইত্যাদি বিভিন্ন কারণে যদি বিমা করা হয় তখন সেটাকে আমরা বলবো হলো বহুমুখী উদ্দেশ্য সম্পন্ন বিমাপত্র। এছাড়া দেখো, আজীবন বিমাপত্র বলা হচ্ছে যেইটা তোমার সারা জীবন বিদ্যমান থাকবে, দ্যাট মিন তুমি মরলেই শুধুমাত্র ক্ষতিপূরণ তোমার নমিনি রিসিভ করবে, সেটাকে আমরা বলছি আজীবন বিমাপত্র। এটার প্রথমটা দেখো একক কিস্তি সম্পন্ন, দ্যাট মিন একবার জীবনের শুরুতে কিস্তি দিলেই হবে। পরের অংশ দেখো, বিমা সালামি পরিশোধের ভিত্তিতে আমরা বিমাপত্রকে আবার দুই ভাগে ভাগ করব, একটা একক কিস্তি বিমাপত্র আর একটা সমকিস্তি বিমাপত্র। একক কিস্তি বিমাপত্র বলছে যে জীবনের শুরুতে একবার তুমি বিমাপত্র কিস্তি প্রদান করবা, তারপর তোমার আর কোনো কিস্তি প্রদানের প্রয়োজন নেই এবং যখনই মেয়াদ শেষ হবে তখনই তুমি হলো কম্পেনসেশন রিসিভ করবা, তখন সেটাকে বলা হচ্ছে একক কিস্তি সম্পূর্ণ বিমাপত্র। আর একই রকম অ্যামাউন্ট তুমি বছরব্যাপী বা মাসব্যাপী যদি প্রদান করতে থাকো তখন সেটাকে বলা হবে সমকিস্তি বিমাপত্র। এটা কাইন্ড অফ আমাদের অ্যানুইটির মতো। পরবর্তী অংশতে দেখো, বিমা গ্রহীতার সংখ্যার ভিত্তিতেও আমরা বিমাকে বিভিন্নভাবে ভাগ করব। 1 নম্বর বহু জীবন বিমাপত্র, যেখানে অনেক মানুষ থাকবে। আরেকটা হচ্ছে একজন বিমাপত্র, একজন মানুষ একাই বিমাপত্র চালাবে। যৌথ জীবন বিমাপত্র প্রথমটা বলা হচ্ছে যে যখন একজন মানুষ মারা গেলেই বিমাপত্রের মেয়াদ শেষ হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো যৌথ জীবন বিমাপত্র। আর শেষ উত্তরজীবী বিমাপত্র বলা হচ্ছে যে শেষ মানুষটা বেঁচে থাকা পর্যন্ত যখন বিমাপত্র চালানো যাবে তখন সেটাকে বলা হবে শেষ উত্তরজীবী বিমাপত্র। দ্যাট মিন তুমি যদি হলো যে 5 জন মিলে বিমা করে লাস্ট পার্সন যখন না মরবে তখন পর্যন্ত বিমাপত্রটা কমপ্লিট হবে না।
তার পরবর্তী অংশতে দেখো যে বিমা দাবি পরিশোধের ভিত্তিতেও বিমাকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে। একটাকে বলা হচ্ছে এককালীন বা মেয়াদি বিমাপত্র। এইটা আমরা বলছি যে যদি একবারই তোমার হলো যে বিমা দাবি সকলটা পরিশোধ করে দেওয়া হয় তখন সেটাকে আমরা বলবো এককালীন বিমাপত্র। আর যদি তোমাকে বিভিন্ন স্লটে, দ্যাট মিন হলো যে কিস্তিতে পরিশোধ করা হয়, লাইক এস পেনশনের মতো করে যদি তোমাকে প্রিমিয়ামের অর্থ পূরণ করা হয়, দ্যাট মিন ক্ষতিপূরণ প্রদান করা হয়, তখন সেটাকে আমরা বলবো বৃত্তি বা কিস্তি বিমাপত্র। এই ছিল তোমাদের মোটামুটি বিমাপত্রের প্রকারভেদ সমূহ। এগুলো তোমরা খুব ভালো করে পড়বে। তার উপরে দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, যেটা হলো যে 1 নাম্বার পুনর্বিমা আর 2 নাম্বার দ্বৈত বিমা। পুনর্বিমা বলা হচ্ছে যে একটা বিমা করার পর তার উপর যদি আবার বিমা করতে পারে অন্য কোনো কোম্পানির কাছে, বিমা কোম্পানি, তখন সেটাকে আমরা বলবো পুনর্বিমা। আর যদি তুমি একজন মানুষ একটা বিমা 2টা কোম্পানির কাছে যেয়ে করো তখন সেটাকে আমরা বলবো দ্বৈত বিমা। তাহলে দেখো পুনর্বিমা হলো যে তুমি একটা বিমা করেছো কোনো কোম্পানির কাছে, সেই বিমাটা ওই কোম্পানি আরেকটা কোম্পানির কাছে করেছে, সেক্ষেত্রে সেটা হবে পুনর্বিমা। আর তুমি 2টা ইন্ডিভিজুয়াল আলাদা কোম্পানির কাছে যে যদি বিমা করো সেটা হবে হলো যে দ্বৈত বিমা। ঠিক আছে, তাহলে দেখো আপাতত তোমাদের জীবন বিমাতে এতটুকুই ছিল। এতটুক অংশ তোমরা কাইন্ডলি খুব ভালোভাবে একবার দেখে নিবে। হোপফুলি এর বাহিরে, বিশেষ করে ক্লাসিফিকেশনের বাহিরে কখনোই বিমা থেকে কোশ্চেন আসে না। যদি আসে তোমাদের সৃজনশীল প্রশ্ন ক্লাসিফিকেশন থেকেই আসবে। সো অবশ্যই ক্লাসিফিকেশনটা তোমরা খুব ভালো করে দেখে নিবে এবং বাসায় বসে তোমরা তোমাদের সময়টাকে ঠিকমতো ব্যবহার করবে, এই আশা নিয়ে আজকের মতো আমরা ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থাকবে।